হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে এমবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 5। চ্যাপ্টার নাম্বার 5-এ আজকে আমাদের ফার্স্ট লেকচার। চ্যাপ্টার 5 হচ্ছে কোয়ালিটি কস্টিং অ্যান্ড টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেম। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, এটা শর্টকাটে বলা হয় TQM। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেম তো আছেই। তাহলে এটা বলা হচ্ছে মান ব্যয় ও সার্বিক মান ব্যবস্থাপনা এবং ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পদ্ধতি। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 3টা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটটা হচ্ছে কোয়ালিটি কস্ট রিপোর্ট, 2 নম্বরে হিডেন লস, যেটাকে আমরা টাগোসি QLF মেথড করব, আর 3 নম্বর হচ্ছে কন্ট্রোল চার্ট ফর মিন অর এক্স বার চার্ট। মিন যে কথা, এক্স বার একই কথা। এই 3টা ফরম্যাটের মধ্যে থেকে যে কোনো ফরম্যাট থেকে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2015 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলি আছে তার একটা অ্যানালাইসিস আমি এখানে তুলে ধরছি। তো দেখতেছি যে এই চ্যাপ্টার থেকে 2015 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা প্রশ্ন দিছে। 2016 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন, 17 সালে পার্ট সিতে একটা, 18 সালে পার্ট সিতে একটা, 19 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন, 20 সালে পার্ট সিতে একটা, 21 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন। এখানে মেবি 11 নাম্বার কিংবা 16 নম্বর প্রশ্ন আসছিল, এটা উল্লেখ এখানে আমাদের একটা মিসিং আছে। যাই হোক, 21 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন আছে, আর 22 সালেও পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন আছে। তো তোমরা পরীক্ষা দিবা 2023 সালে। 2023 সালে এখান থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন আসবেই। তার মানে এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের কত মার্কে টার্গেট করে বলো তো দেখি? 14 মার্কে টার্গেট করে। অতএব মনে রাখতে হবে এই চ্যাপ্টারটা আমাদের ওরকমভাবে সময় দিতে হবে। তো আসেন তাহলে এই চ্যাপ্টারের প্রথম ফরম্যাট হচ্ছে কোয়ালিটি কস্ট রিপোর্ট। তো এই কোয়ালিটি কস্ট রিপোর্ট সম্পর্কে আগে আমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব, এরপর আমরা অঙ্ক শুরু করব। শুরুতেই কোয়ালিটি কস্ট মানে হচ্ছে মান ব্যয়। এই কোয়ালিটি কস্ট হচ্ছে টোটাল 2 প্রকার। কয় প্রকার বলেন তো দেখি? 2 প্রকার। 2 প্রকার। একটা হলো কন্ট্রোল কস্ট আর একটা হলো ফেইলিওর কস্ট। একটা কি কস্ট বলো দেখি? কন্ট্রোল কস্ট আর একটা কি? কন্ট্রোল কস্ট আর ফেইলিওর কস্ট। ফেইলিওর কস্ট। তো কন্ট্রোল কস্ট আবার 2 প্রকার। কন্ট্রোল কস্ট কয় প্রকার বলো দেখি? 2 প্রকার। একটা হলো প্রিভেনশন কস্ট আর একটা অ্যাপ্রাইজাল কস্ট। তাহলে এই 2টা কস্ট হচ্ছে কন্ট্রোল কস্টের মধ্যে, ঠিক আছে? আর একটা হচ্ছে ফেইলিওর কস্ট। ফেইলিওর কস্ট আবার 2 প্রকার। কি কি? ইন্টারনাল ফেইলিওর কস্ট আর একটা এক্সটার্নাল ফেইলিওর কস্ট, ঠিক আছে? তাহলে আমি আবার বলতেছি, কোয়ালিটি কস্ট প্রধানত কয় প্রকার? 2 প্রকার। একটা কন্ট্রোল কস্ট আর একটা কি? ফেইলিওর কস্ট। ফেইলিওর কস্ট। কন্ট্রোল কস্ট আবার কয় প্রকার? 2 প্রকার। কি কি? ইন্টারনাল কস্ট আর একটা হচ্ছে এক্সটার্নাল। আমি বলছি কন্ট্রোল কস্ট 2 প্রকার। কি কি কস্ট? কন্ট্রোল কস্ট, প্রিভেনশন কস্ট আর অ্যাপ্রাইজাল কস্ট অ্যাপ্রাইজাল কস্ট। গুড। আর ফেইলিওর কস্ট কয় প্রকার? 2 প্রকার, ইন্টারনাল আর এক্সটার্নাল। গুড। ইন্টারনাল ফেইলিওর কস্ট আর কি এক্সটার্নাল ফেইলিওর কস্ট। তো আমরা প্রকারভেদটা জানলাম, আর এই প্রকারভেদের উপর ভিত্তি করে আমাদের প্রশ্ন করবে। তো মূলত আমাদের এই চ্যাপ্টারে এই ফরম্যাটের ক্ষেত্রে আমাদের প্রশ্ন যেটা করবে সেটা হচ্ছে কিছু আইটেম দেওয়া থাকবে। এই আইটেমটা কি প্রিভেনশনের কস্টের মধ্যে পড়বে, নাকি অ্যাপ্রাইজাল কস্টের মধ্যে পড়বে, নাকি ইন্টারনাল ফেইলিওর কস্টের মধ্যে পড়বে, নাকি এক্সটার্নাল ফেইলিওর কস্টের মধ্যে পড়বে, এটা আমাদের বাছাই করতে হবে। এই ফরম্যাটের একটাই উদ্দেশ্য। এখন প্রশ্ন হচ্ছে প্রিভেনশন কি, অ্যাপ্রাইজাল কস্ট কি, ইন্টারনাল ফেইলিওর কস্ট কি এবং এক্সটার্নাল ফেইলিওর কস্ট, এগুলো যদি না জানি এবং এগুলা আন্ডারে কী কী আইটেম পড়ছে এগুলো যদি না জানি তাহলে আমরা প্রশ্ন অ্যান্সার করতে পারবো না। এই জন্য শুরুতে আমরা প্রিভেনশন কস্ট সম্পর্কে জানি। প্রিভেনশন কস্ট মানে প্রতিরোধমূলক ব্যয়, অর্থাৎ যে ব্যয়কে প্রতিরোধ করার জন্য ব্যয় করা হয় ওগুলো হচ্ছে প্রতিরোধমূলক ব্যয়। এটা লেখা আছে, এই ব্যয়গুলি লেখা আছে উৎপাদনের পূর্বে
পণ্য বা সেবার ত্রুটি সমূহ এড়িয়ে যাওয়া বা প্রতিরোধ করার জন্য যে ব্যয় সংগঠিত হয় তাকে বলা হয় প্রিভেনশনাল কস্ট। তাহলে প্রিভেনশনাল কস্ট কি উৎপাদন চলাকালীন সময় হয় নাকি উৎপাদনের পূর্বে হয় বলো দেখি? উৎপাদনের পূর্বে। উৎপাদনের পূর্বে পণ্য বা সেবা ত্রুটি এড়ানোর জন্য যে ব্যয় সংগঠিত হয় তাকে বলা হয় কি প্রিভেনশনাল কস্ট। অ্যান্ড প্রিভেনশনাল কস্ট কি তার একটা লিস্ট এখানে দিছি। এই লিস্টের মধ্যে যে কয়টা আইটেম আছে এটি হলো প্রিভেনশনাল কস্ট। আপনাদের এগুলো একদম টনটনা করতে হবে। কি কি প্রিভেনশনাল কস্টের মধ্যে পড়ে? কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং মান প্রকৌশলী, কোয়ালিটি অডিট মান নিরীক্ষা, কোয়ালিটি প্ল্যানিং মান পরিকল্পনা, ফিল্ড ট্রায়াল মাঠ পর্যায়ে পরীক্ষা, কোয়ালিটি ট্রেনিং এর আগে আমরা পড়ছি ডিজাইন ইঞ্জিনিয়ারিং। দেখেন কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং আর একটা ডিজাইন ইঞ্জিনিয়ারিং। তারপরে প্রিভেনশন ইকুইপমেন্ট মেনটেন্যান্স, সাপ্লাইয়ের ইভ্যালুয়েশন অ্যান্ড স্পটেলেস ছাপার সময় যে পরিমাণ খরচ যে পরিমাণ কাগজ কি নষ্ট হয়। তাহলে এই কয়েকটা কস্ট হচ্ছে আমাদের কার কস্টের মধ্যে যাবে বলো দেখি? প্রিভেনশন কস্টের মধ্যে যাবে। তাহলে প্রিভেনশন কস্টের এই আইটেমগুলি যদি আমরা মনে রাখতে পারি তাহলে পরীক্ষার মধ্যে যে কোনো প্রশ্ন আসলে আমরা আইটেম দেখেই বুঝতে পারবো যে এটা কি প্রিভেনশনের কস্টের মধ্যে পড়ছে নাকি অ্যাপ্রাইজাল কস্টের মধ্যে পড়ছে নাকি ইন্টারনাল নাকি এক্সটার্নাল মধ্যে পড়ছে। তাহলে এই আইটেমগুলি আপনাদের কী করতে হবে বলো দেখি? একটু পড়তে হবে। মুখস্থ করার দরকার নেই, জাস্ট 2-1 পড়লেই দেখবেন অঙ্ক দেখার সাথে সাথে আইটেম দেখার সাথে সাথে আপনার মনে করতে পারতেছেন। তো আইটেমগুলি আমরা অবশ্যই কি করব? একটু পড়ব, ঠিক আছে? এবার আমরা চলে যাব অ্যাপ্রাইজাল কস্ট। অ্যাপ্রাইজাল কস্ট মানে কি? মূল্যায়ন ব্যয়। উৎপাদন চলাকালীন সময়ে পণ্য বা সেবার মান বজায় রাখার জন্য যে ব্যয় সংগঠিত হয় তাকে বলা হয় কি? মূল্যায়ন ব্যয়। তাহলে প্রিভেনশনাল কস্ট এবং অ্যাপ্রাইজাল কস্টের মধ্যে পার্থক্য কি? প্রিভেনশনাল কস্ট হয় পূর্বে আর অ্যাপ্রাইজাল কস্ট হয় কি? উৎপাদন চলাকালীন সময়, ঠিক আছে? তাহলে দুইটা কিন্তু দুই রকম, একটা উৎপাদনের পূর্বে আর একটা কি? উৎপাদন চলাকালীন সময়। আর এই অ্যাপ্রাইজাল কস্টগুলি কি কি? অ্যাপ্রাইজাল কস্ট যে খরচগুলি উৎপাদন চলাকালীন সময় হয়, যেমন টেস্টিং কি উৎপাদন চলাকালীন সময় হয়। ইন্সপেকশন মানে পরিদর্শন, চেকিং, প্যাকেজিং ইন্সপেকশন, প্রসেস অ্যাকসেপ্টেন্স, প্রোডাক্ট ইন্সপেকশন, ম্যাটেরিয়াল ইন্সপেকশন, প্রোডাক্ট টেস্ট ইকুইপমেন্ট, ইনকামিং ম্যাটেরিয়াল ইন্সপেকশন। এই সবগুলি খরচই হচ্ছে উৎপাদন চলাকালীন সময় হয়। তাহলে এই খরচগুলো দেখার সাথে সাথে আপনাকে বলতে হবে যে স্যার এটা অ্যাপ্রাইজাল কস্টের মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি ভাইয়া। ওকে, তাহলে এই আইটেমগুলি আপনাদের অবশ্যই কী করতে হবে? পড়তে হবে। এবং কোনটার বাংলা কি বাংলাগুলো আমি দিয়ে রাখছি যাতে আপনাদের সমস্যা না হয়। তাহলে আমরা এখান থেকে দুইটা কস্ট বললাম, প্রিভেনশনাল কস্ট এবং কি অ্যাপ্রাইজাল কস্ট। বলেন যদি কি প্রিভেনশন এবং অ্যাপ্রাইজাল কস্ট কোন কস্ট অন্তর্ভুক্ত? ফেইলিয়ার কস্টের মধ্যে নাকি কন্ট্রোল কস্টের মধ্যে? কন্ট্রোল কস্ট, গুড। আর ফেইলিয়ার কস্টের দুইটা, একটা এক্সটার্নাল আর একটা ইন্টারনাল। তাহলে এক্সটার্নাল ফেইলিয়ার কস্ট কি? অভ্যন্তরীণ ব্যর্থজনিত ব্যয়। কি? উৎপাদনের পরে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যর্থতার কারণে যে ব্যয় সংগঠিত হয় তাকে বলা কি? অভ্যন্তরীণ ব্যর্থজনিত ব্যয়। তার মানে এই তিনটার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে প্রিভেনশনাল কস্ট উৎপাদনের পূর্বে, অ্যাপ্রাইজাল হচ্ছে উৎপাদন চলাকালীন কি সময়, আর ইন্টারনাল ফেইলিয়ার কস্ট কি উৎপাদন চলাকালীন নাকি উৎপাদনের পরে? উৎপাদনের পরে। তাহলে তিনটা কস্ট কিন্তু তিনটা স্টেজে আছে, আপনাদের এটা মনে রাখতে হবে। তাহলে উৎপাদনের পরে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যর্থতার কারণে যে ব্যয় সংগৃহীত হয় তাকে বলা হয় কি? ইন্টারনাল ফেইলিয়ার কস্ট। আর ইন্টারনাল ফেইলিয়ার কস্টের মধ্যে কি কি আসে? যেমন রিওয়ার্ক, পূর্ণ কাজ করা, মানে একটা কাজ করছে এটা পুনরায় করা। টেস্টিংয়ে ভুল হয়েছে ওইটা আবার করতে হবে। ইন্সপেকশন করছে ভুল হয়েছে আবার করতে হবে। তাই স্ক্যাপ, সেলফি ভ্যালু বা ভগ্নাংশেষ মূল্য, ব্রেকডাউন মেনটেন্স, এই কয়েকটা খরচ হলো ইন্টারনাল ফেইলিয়ার কস্টের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে ইন্টারনাল ফেইলিয়ার কস্টটা কি? উৎপাদনের আগে চলাকালীন নাকি উৎপাদনের পরে বলো দেখি? উৎপাদনের পরে। কি কি? রিওয়ার্ক, রিটেস্টিং, রিইন্সপেকশন, স্ক্যাপ, ব্রেকডাউন মেনটেন্স। এবার আমরা চলে যাব এক্সটার্নাল ফেইলিয়ার কস্ট। তো এক্সটার্নাল ফেইলিয়ার মানে কি? বাহ্যিক ব্যর্থজনিত ব্যয়। এটা হচ্ছে উৎপাদিত পণ্য বা সেবা বিক্রয়ের পরে বা ক্রেতার নিকট পৌঁছানোর পরে মানের ব্যাপারে অসন্তুষ্টর কারণে এই ধরনের ব্যয় সংগঠিত হয়। তাহলে এই এক্সটার্নাল ফেইলিয়ার কস্টটা কি? উৎপাদিত পণ্য বা সেবা বিক্রয় কি বলো দেখি? পরে, বা বিক্রয়ের পরে মানে ক্রেতার কাছে পৌঁছানোর পরে মানের ব্যাপারে অসন্তুষ্টের কারণে যে ব্যয় সংগঠিত হয় সেটাই হচ্ছে কি? এক্সটার্নাল ফেইলিয়ার কস্ট। তাহলে চারটা কস্টে কিন্তু চারটা স্টেজ। প্রথম কস্টটা কি? উৎপাদনের কি?
পূর্বে পূর্বে। দ্বিতীয় কষ্টটা উৎপাদন, চলাকালীন আর এক্সটার্নাল মানে কি উৎপাদনের পরে পরে। আর এক্সটার্নালটা হচ্ছে উৎপাদিত পণ্য বা সেবা বিক্রয়ের পরে অথবা ক্রেতার নিকট পৌঁছানোর পরে মানের ব্যাপারে যদি অসন্তুষ্ট হয়, এই ধরনের ব্যয় সংগঠিত এই ধরনের ব্যয় সংগঠিত হয় তাকে বলা হয় কি এক্সটার্নাল ফেলিওর কস্ট। এক্সটার্নাল ফেলিওর কস্টের মধ্যে কী কস্ট আছে? এক্সটার্নাল ফেলিওর কস্টের মধ্যে আছে প্রথম আছে রিপেয়ার, নষ্ট হয়েছে এটা রিপেয়ারিং করবে, ওয়ারেন্টি ক্লেম, তারপরে ওয়ারেন্টি কস্ট অথবা ওয়ারেন্টি কি রিপেয়ার, রিকল স্মরণ করা। স্মরণ কেন করে? অবশ্যই পণ্য বা পণ্যের মধ্যে সমস্যা আছে দেখাই আবার কি ওই উৎপাদিত প্রতিষ্ঠানকে রিকল করে। তারপর লস স্নেক বা এস্টিমেটেড হারানো স্নেক, কমপ্লেন অ্যাডজাস্টমেন্ট, কস্ট অফ রিটার্ন গুডস, কাস্টমার সাপোর্ট, প্রোডাক্ট লায়াবিলিটি ক্লেম। এই কয়েকটা কস্ট হচ্ছে এক্সটার্নাল ফেলিওর কস্টে অন্তর্ভুক্ত। তাহলে আপনাদের প্রথম কাজ হচ্ছে প্রথমেই কোন কস্টটা কার মধ্যে অন্তর্ভুক্ত এইটা সর্বপ্রথম আপনাদের ভালো করে কী করতে হবে? পড়তে হবে যে প্রিভেনশন কস্টের মধ্যে কোনটা, অ্যাপ্রাইজাল কস্টের মধ্যে কোনটা যায়, এক্সটার্নাল ফেলিওর কস্টের মধ্যে কোনটা, ইন্টারনাল ফেলিওর কস্টের মধ্যে কোনটা। এই আইটেমগুলি যখন আপনি পড়বেন তখন যে কোনো অঙ্ক ধরবেন তখন আশা করি ওই আইটেমটা দেখার সাথে সাথে আপনার মাথার মধ্যে ক্যাচ করবে যে এটা এই আইটেমের অন্তর্ভুক্ত। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি ভাইয়া। তাহলে এটা অঙ্ক করার আগে আগে এটা কি করতে হবে? পড়তে হবে। ঠিক আছে? তাহলে আমি ধরে নিলাম যে এইটা আমরা সবাই কি করতে পারবো? পড়তে পারবো নাকি? জি ভাই তাহলে এখন আমরা দুই একটা অঙ্ক করব। তো অঙ্ক করার আগে একটু কথা বলে নেই, আরেকবার একটু রিভিশন দিয়ে নেই। প্রথমত কোয়ালিটি কস্ট কয় প্রকার একটু বলেন তো দেখি। দুই প্রকার কি কি? কন্ট্রোল প্রিভেনশন কস্ট আর একটা কন্ট্রোল কস্ট আর একটা কি ফেইলিওর Failure কস্ট। cost। এই কন্ট্রোল Failure। কস্ট দুই প্রকার, প্রিভেনশন এবং কি অ্যাপ্রাইজাল। আর ফেইলিওর কস্ট কয় প্রকার? দুই প্রকার, একটা ইন্টারনাল আর একটা কি এক্সটার্নাল। এক্সটার্নাল। গুড। তাহলে প্রিভেনশন কস্ট হলো উৎপাদনের পূর্বে, অ্যাপ্রাইজাল কস্ট হলো উৎপাদন চলাকালীন সময়, ইন্টারনাল মানে উৎপাদনের পরে, আর এক্সটার্নাল মানে কি উৎপাদিত পণ্য ভোক্তার কাছে বা ক্রেতার কাছে পৌঁছানোর পরে বা বিক্রয়ের পরে মানের ত্রুটির জন্য যে ব্যয়গুলি হয় এটি হচ্ছে এক্সটার্নাল। তাহলে চারটা কস্টের সংজ্ঞা সহ আইটেমগুলি আপনাদের জানতে হবে, জানলে দেখবেন অঙ্কগুলি কি সহজ হয়ে যাবে। তাহলে আসেন আমরা দু একটা অঙ্ক করি। প্রথম যে প্রশ্নটা সেটা হলো কমার্স পাবলিকেশন বইয়ের পার্ট বি এর 14 নম্বর প্রশ্নটা আমরা নিছি। প্রশ্নে বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন রিপোর্ট প্রিপেয়ার দ্য কোয়ালিটি কস্ট অফ ওয়ালটন লিমিটেড। ওয়ালটন লিমিটেডের কোয়ালিটি কস্ট বের করতে হবে। তাহলে কোয়ালিটি কস্ট যে চার প্রকার, এখানে নিম্নোক্ত যে আইটেমগুলি আছে ওই চার প্রকারের মধ্যে কোনটা কোন কস্ট অন্তর্ভুক্ত এটাকে আমরা কি করব? আলাদা করব। তো এটা করার জন্য শুরুতেই আমরা কোম্পানির নাম লিখব, এরপরে কোয়ালিটি কস্ট লিখব, এরপরে ফর দ্য ইয়ার ইনডেট। এখানে যে বছর দিয়ে থাকবে বছরটা, এখানে আমাদের অঙ্কের মধ্যে বছর নাই, এর জন্য আমরা ফর দ্য ইয়ার ইনডেট ডট 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 দিয়ে রাখছি। দাগ কাটতে হবে পার্টিকুলার টাকা। যেহেতু আমাদের চারটা কস্ট, প্রথমে প্রিভেনশনের কস্ট, এরপরে অ্যাপ্রাইজাল কস্ট, এরপরে ইন্টারনাল ফেলিওর এবং কি এক্সটার্নাল ফেলিওর। এন্ড প্রশ্ন হচ্ছে কোন খরচ কোনটার মধ্যে অন্তর্ভুক্ত, এইটা আগে আমরা একটু দেখে নিই। আমরা যতক্ষণ পর্যন্ত পড়ছি দেখি আমাদের কয়টা আইটেম আমরা এখন পারি। তো প্রথমে আছে টেস্টিং। বলো তো দেখি টেস্টিংটা কি উৎপাদনের আগে করা হয় না চলাকালীন সময় না উৎপাদনের পরে? চলাকালীন তাহলে চলাকালীন সময় কোন কস্ট হয়? প্রিভেনশনের না অ্যাপ্রাইজাল কস্ট? অ্যাপ্রাইজাল কস্ট তাহলে টেস্টিংটা হচ্ছে কোন কস্ট বলো দেখি? অ্যাপ্রাইজাল কস্ট। কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং, কোয়ালিটি নিয়ে কাজ করা হয় কখন? উৎপাদন চলাকালীন সময় নাকি উৎপাদনের পূর্বে? উৎপাদন চলাকালীন পূর্বে উৎপাদনের পূর্বে। উৎপাদনের পূর্বে মানে কি প্রিভেনশনাল কস্ট। প্রিভেনশন রিওয়ার্কটা কখন করা হয়? কাজটা করার পরে যদি বলা তাহলে সেটা কি রিওয়ার্ক করা হয়। তাহলে এটা কি উৎপাদনের পরে। তাহলে উৎপাদনের পরে মানে কোন কস্ট? ইন্টারনাল ইন্টারনাল। এই রিওয়ার্ক সময় বলছে ইউনিট প্রতি কয় টাকা বলো দেখি? 3 টাকা। 3 টাকা পার ইউনিট। প্রোডাকশন এন্ড সেলস 50,000 ইউনিট। তাহলে প্রোডাক্ট করছে এবং সেলস হচ্ছে 50, তাহলে 50,000 ইউনিট, এক ইউনিটে 3 টাকা, তাহলে রিওয়ার্ক হবে 50,000 ইনটু কত? 3 এরপর হচ্ছে কোয়ালিটি অডিট। তাহলে অডিট করা হয় কোয়ালিটি নিয়ে অডিট করা হয় উৎপাদনের কি পূর্বে। তাহলে উৎপাদনের পূর্বে মানে কি কস্ট বলো দেখি? প্রিভেনশনাল কস্ট। ইন্সপেকশন পরিদর্শন করা হয় কি উৎপাদনের পূর্বে না উৎপাদন চলাকালীন সময়? উৎপাদন চলাকালীন সময়। তার মানে এটা ইন্সপেকশন কস্ট কার মধ্যে যাবে? অ্যাপ্রাইজাল অ্যাপ্রাইজাল কস্টে যাবে।
চেকিংটা কখন করা হয়? উৎপাদন চলাকালীন সময়, ঠিক আছে। আর এটা বলছে ইউনিট প্রতি কয় টাকা? 0.50। তাহলে 0.50 কত দ্বারা গুণ করবো? 50,000 দ্বারা গুণ করবো, ঠিক আছে। জি ভাইয়া। জি ভাইয়া। এবার কোয়ালিটি প্ল্যানিং, তাহলে কোয়ালিটির জন্য মান পরিকল্পনা করা হয় উৎপাদনের পূর্বে। উৎপাদনের পূর্বে মানে কি? প্রিভেনশনাল নাকি অ্যাপ্রাইজাল? প্রিভেনশনাল। প্রিভেনশনাল, গুড। এরপরে বলছে রিপেয়ার্স। তাহলে রিপেয়ারটা কোথায়? মেরামত খরচটা কখন হয় বলো দেখি? উৎপাদিত পণ্য বিক্রয়ের পরে যদি কোনো সময় কোনো হয়, নষ্ট হয়, তাহলে সেটা কি করতে হয়? রিপেয়ারই করতে হয় নাকি? তাহলে রিপেয়ারটা হলো এক্সটার্নাল। ওয়ারেন্টি কখন বলো দেখি? উৎপাদনের পরে, বিক্রয়ের পরে ওয়ারেন্টি, ঠিক আছে না? তাহলে এই রিপেয়ার এবং ওয়ারেন্টি কস্ট, এই দুইটা কোন কস্টে? ইন্টারনাল নাকি এক্সটার্নাল? এক্সটার্নাল। কথা কি বোঝা গেছে? জি ভাইয়া। এখন আপনারা যা যা পড়ছেন এগুলা জাস্ট আমরা ছকের মধ্যে আওতাভুক্ত করবো। তাহলে প্রথমে টেস্টিং কার মধ্যে যাবে একটু বলেন তো আবার। অ্যাপ্রাইজাল কস্ট। তাহলে টেস্টিং 20,000 টাকা। এই যে অ্যাপ্রাইজাল কস্টের মধ্যে টেস্টিং 20,000 টাকা। এরপরে কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং, কোয়ালিটি রিলেটেড যা সবই কি? প্রিভেনশনাল কস্টে। তাহলে কোয়ালিটি ইঞ্জিনিয়ার 30,000 টাকা। রিওয়ার্কটা কার মধ্যে যাবে? ইন্টারনাল। ইন্টারনাল। তাহলে পার ইউনিট 3 টাকা, তাহলে 50,000 ইউনিট হলো, তাহলে ইন্টারনাল মধ্যে লিখছে 50,000 × 3 = 1.5 লাখ টাকা। কোয়ালিটি অডিট আমরা পড়ছি প্রিভেনশনাল কস্টের মধ্যে 15,000 টাকা। ইন্সপেকশন কোথায় যায় বলো দেখি? পরিদর্শনটা উৎপাদন চলাকালীন সময় 7,000 টাকা। এই যে ইন্সপেকশন 7,000 টাকা। চেকিংটা উৎপাদন চলাকালীন সময় করা হয় 0.50। তাহলে 50,000 × 0.50 মানে 25,000 টাকা। কোয়ালিটি প্ল্যানিং এটা প্রিভেনশন কস্টের মধ্যে 40,000 টাকা। রিপেয়ার এবং ওয়ারেন্টি দুইটা আপনার বলেন এক্সটার্নাল কস্টে। তাহলে যে এক্সটার্নাল কস্টের মধ্যে রিপেয়ার এবং ওয়ারেন্টি, এখানে রিকল আছে আপনার এবং রিপেয়ার, ঠিক আছে। তাহলে এখন এই প্রিভেনশনের কস্টে 3টার যোগফল হচ্ছে 85,000 টাকা। অ্যাপ্রাইজাল কস্টে 3টার যোগফল হচ্ছে 52,000 টাকা। ইন্টারনাল মধ্যে একটাই 1.5 লাখ টাকা, আর এক্সটার্নাল মধ্যে এই দুইটা মিলে হচ্ছে 45,000 টাকা। এটি হচ্ছে কোয়ালিটি কস্টের রিপোর্ট। বুঝতে পারছি? জি ভাইয়া। তার মানে এইগুলো অঙ্কটা সহজ, কিন্তু কথা হলো কোন আইটেমটা কার মধ্যে ঢুকবে এটা না আপনার মাথার মধ্যে কি করতে হবে? নিতে হবে, ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি। জি ভাইয়া। কথা কি বোঝা গেছে না বুঝেন নাই? জি ভাই। ওকে, তাহলে এরকম একটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটা আপনাদের বাসার কাজ থাকবে। হ্যাঁ, অঙ্কটা আমি একটু বেসিক কোশ্চেন থেকে দেখাই। যে বেসিক কোশ্চেন 1 নাম্বার, এই যে বেসিক কোশ্চেন 1 নাম্বার অঙ্কটা, এটা এখানে বলে দিয়েছে ক্লাসিফাই দ্য ফলোয়িং কোয়ালিটি কস্ট অ্যাজ এ প্রিভেনশন কস্ট, অ্যাপ্রাইজাল কস্ট, এক্সটার্নাল কস্ট অ্যান্ড কি ইন্টারনাল কস্ট অ্যান্ড কি এক্সটার্নাল ফেইলিওর কস্ট। তাহলে একটু আপনারা বলেন তো দেখি। প্রথমে আছে প্রোডাক্ট টেস্টিং, কোন কস্টের মধ্যে এটা যাবে? অ্যাপ্রাইজাল কস্ট। অ্যাপ্রাইজাল কস্ট। অ্যাপ্রাইজাল কস্টে যাবে। কোয়ালিটি প্ল্যানিংটা প্রিভেনশন কস্ট। প্রিভেনশন কস্ট। প্রিভেনশন কস্টে যাবে। রিওয়ার্কটা কোথায় যায়? ইন্টারনাল কস্ট। ইন্টারনাল। ইন্টারনাল ইন্সপেকশনটা অ্যাপ্রাইজাল কস্ট। অ্যাপ্রাইজাল। অ্যাপ্রাইজালে যাবে। গুড। স্ক্যাপটা ইন্টারনাল। ইন্টারনাল। ওয়ারেন্টি এক্সটার্নাল। 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 তারপরে স্পটেলেস মানে ওই কি বলে এটা হচ্ছে রক, এটার বাংলাটা হচ্ছে আমরা পড়াইছিলাম ইন্টারনালের মধ্যে পড়াইছিলাম, সরি এটা প্রিভেনশন কস্টের মধ্যে যে ছাপার সময় যে পরিমাণ কাগজ কি হয় নষ্ট হয়, ঠিক আছে। তাহলে এটা হলো উৎপাদনের পূর্বের খরচটা, তাহলে এটা হলো আমরা কিসে দিব? প্রিভেনশন কস্টে দিব। প্রিভেনশন কস্ট। প্রিভেন্টিভ ইকুইপমেন্ট মেইনটেন্স, এখানে প্রিভেন্টিভ ইকুইপমেন্ট মেইনটেন্স, প্রিভেন্টিভ লেখা আছে, ইকুইপমেন্ট মেইনটেন্স, তাহলে যেহেতু প্রিভেন্টিভটা ওই প্রিভেনশন কস্টের মধ্যেই যাবে। তাহলে এই শেষের দুইটা প্রিভেনশন কস্টে যাবে। রিপেয়ার অ্যান্ড ওয়ারেন্টিটা কার মধ্যে যাবে? এক্সটার্নাল। এক্সটার্নাল। স্ক্যাপটা ইন্টারনাল। ইন্টারনাল। ইন্সপেকশনটা ইন্টারনাল। রিওয়ার্কটা কি? ইন্টারনাল। কোয়ালিটিটা হচ্ছে প্রিভেনশন, আর প্রোডাক্ট টেস্টিংটা কোথায় যাবে? অ্যাপ্রাইজাল। তাহলে এটা পারবো? জি ভাই। ওকে, তাহলে 1 নম্বর অঙ্কটা আপনারা করবেন। এখন আমরা বেসিক কোশ্চেন 2 চলে যাব। দেখেন বেসিক কোশ্চেন 2 নম্বর অঙ্কটা, এখানে এটা 2019 সালে পার্ট সি এর 17 নম্বর প্রশ্ন ছিল,
আর 2014 সালে পার্ট সি এর 17 নম্বর, দুইটাই পার্ট সির 17 নম্বর প্রশ্ন ছিল 14 এবং 19 সালে। বছরটা বলা আছে কি ডিউরিং 2020 অ্যান্ড 2021 সাইপ কোম্পানি রিপোর্টেড সেলস অফ টাকা 1,80,00,000 টাকা পার ইয়ার। তাহলে সেলসের মান দিয়ে আছে কত টাকা বলো দেখি? 1,80,00,000 1,80,00,000 টাকা দিয়ে আছে। সাইপ লিস্টেড দ্য ফলোয়িং কোয়ালিটি কস্ট ফর দ্য 2 ইয়ার। অ্যাজিউম দ্যাট অল চেঞ্জ ইন দ্য কোয়ালিটি কস্ট আর ডিউ টু দ্য কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম। এখানে আমাদের 2 বছরে কিছু তথ্য দিয়ে আছে। এই 2 বছরের তথ্যের মধ্যে এই তথ্যগুলো আমরা একটু পড়ি, এরপর টাকাটুকু পরে দেখতেছি। প্রথমে ফিল্ড ট্রায়াল, মাঠ পর্যবেক্ষণ। তাহলে মাঠ পর্যবেক্ষণ কি উৎপাদনের চলাকালীন সময়ে নাকি উৎপাদনের পূর্বে না উৎপাদনের পরে? বলো দেখি মাঠ পর্যবেক্ষণটা কখন করা হয়? চলাকালীন সময় অ্যাপ্রাইজাল কস্ট। উৎপাদনের পরে না উৎপাদনের আগে না উৎপাদন চলাকালীন সময় মাঠ ফিল্ডটা করা হয়? উৎপাদন চলাকালীন সময়। মানে কোন এক জায়গায় ফ্যাক্টরি দিব, ওই ফ্যাক্টরিটা আমরা ফিল্ড ট্রায়াল দিতে যাব, তাহলে এটা কোথায় কখন? পূর্বে ভাইয়া। পূর্বে, উৎপাদনের পূর্বে। তাহলে ফিল্ড ট্রায়ালটা আমরা পড়াইছিলাম কি বলে প্রিভেনশন কস্ট। এই দেখেন ফিল্ড ট্রায়াল, এই যে ফিল্ড ট্রায়াল মাঠ পর্যবেক্ষণের পরীক্ষা, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, তাহলে ফিল্ড ট্রায়ালটা কোথায় যাবে? প্রিভেনশন কস্ট। প্রিভেনশন। রিকল কখন করা হয়? নষ্ট পণ্য দিছেন ওইটার জন্য রিকল করা হবে। তাহলে নষ্ট পণ্য কি ক্রেতার নিকট পৌঁছানোর পরে যে কষ্ট হয় সেটার জন্য কি ইন্টারনাল নাকি এক্সটার্নাল? ফেলিওর কস্ট। ইন্সপেকশন করা হয় উৎপাদনের চলাকালীন সময়, কিন্তু রিটা করা হয় উৎপাদনের চলাকালীন সময় নাকি উৎপাদনের পরে? ইন্টারনাল এক্সটার্নাল পরে। পরে। তার মানে কি কস্টে? ইন্টারনাল ফেলিওর কস্ট। ইন্টারনালে। প্যাকেজিং ইন্সপেকশন, এই যে ইন্সপেকশনটা হচ্ছে উৎপাদন চলাকালীন সময়, কিন্তু যখন এই ইন্সপেকশন সাথে লেখা থাকবে তখন সেটা কি উৎপাদনের পরে। আর উৎপাদনের পরে মানে কি ইন্টারনাল কি এক্সটার্নাল? ইন্টারনাল। তাহলে প্যাকেজিং ইন্সপেকশন এটা কোথায় যাবে? ইন্টারনাল। প্যাকেজিং এখনই পড়াইলাম, এখনই বলে গেছি। ইন্সপেকশন মানে উৎপাদন চলাকালীন সময়। অ্যাপ্রাইজাল। উল্টা বলতেছে, আগে আমার কথা বুঝো। ইন্সপেকশন মানে পরিদর্শন কখন করা হয়? উৎপাদন চলাকালীন সময়, কিন্তু এর সাথে যখন থাকবে তখন সেটা কি উৎপাদন চলাকালীন সময় নাকি উৎপাদনের পরে? উৎপাদনের পরে। তাহলে উৎপাদনের পরে যেটা সেটা ইন্টারনাল, উৎপাদন চলাকালীন সময় যেটা সেটা কি অ্যাপ্রাইজাল, আর উৎপাদন আগে যেটা সেটা কি প্রিভেনশনাল। ভালো করে বুঝে এরপর কথা বলতে। তাহলে প্যাকেজিং ইন্সপেকশন কিসের মধ্যে পড়বে? অ্যাপ্রাইজাল কস্ট। অ্যাপ্রাইজাল কস্ট। ওকে। টেস্টিং করা হয় উৎপাদন চলাকালীন সময়, ঠিক আছে, কিন্তু যেহেতু তার মানে উৎপাদনে কি পরে, তার মানে কিসের মধ্যে যাবে? ইন্টারনাল। ইন্টারনাল। কোয়ালিটি ট্রেনিং দেওয়া হয়, কোয়ালিটি ট্রেনিং সম্পর্কে দেওয়া হয় প্রিভেনশন উৎপাদনে কস্ট। কি আগে, তাহলে কিসের মধ্যে যাবে? প্রিভেনশন কস্ট। গুড। প্রসেস অ্যাকসেপ্টেন্স, প্রসেস করা, কোনো কিছু প্রসেস করা উৎপাদন চলাকালীন কি সময় নাকি? তাহলে প্রসেস অ্যাকসেপ্টেন্সটা কোথায় যাবে? একটা অ্যাপ্রাইজাল কস্ট। লস স্নেক বা এস্টিমেটেড, তাহলে লসটা কখন হবে? উৎপাদনের পরে, মানে যখন ভোক্তার নিকট পৌঁছাবে তখন দেখবে যে এই মানের কোনো ত্রুটি আছে কিনা। ত্রুটি যখন যাবে তখন সেটা কি হবে? লস হবে। তার মানে এটা হলো এক্সটার্নাল কস্টের মধ্যে যাবে। এক্সটার্নাল। প্রোডাক্ট ইন্সপেকশন করা হয় উৎপাদন চলাকালীন সময় নাকি পরে? বলো দেখি। অ্যাপ্রাইজাল। গুড। উৎপাদন চলাকালীন সময় মানে অ্যাপ্রাইজাল। গুড। আর কমপ্লেন অ্যাডজাস্টমেন্ট, কমপ্লেনটা কখন আসে? ভোক্তার কাছে পৌঁছানোর পরে না? এক্সটার্নাল। তাহলে এটা এক্সটার্নাল কস্ট। তার মানে প্রত্যেকটা আইটেম দেখার পরে আপনি চিন্তা করবেন এটা কোন সময়, উৎপাদনের আগে না উৎপাদন চলাকালীন সময়ে নাকি উৎপাদনের পরে নাকি ভোক্তার কাছে পৌঁছানোর পরে, কোনটা কোন কষ্টে যাবে একটু মাথায় চিন্তা করলে আশা করি বের হয়ে যাবে, ঠিক আছে? এখন কস্টগুলি আমরা পড়লাম এবং 2020 সালের টাকা দিয়ে আছে, 2021 সালের টাকা দিয়ে আছে। আপনাকে দুইটা প্রশ্ন করছে। এক, প্রিপেয়ার এ কোয়ালিটি কস্ট রিপোর্ট মানে এখানে যে খরচগুলি আছে কোনটা কোন কস্টে, সেই অ্যামাউন্টটা আমাদের কি করতে হবে? লিখতে হবে, ঠিক আছে? অ্যামাউন্টটা আমাদের যে আইটেমটা যার আন্ডারে সেটা আমরা লিখব। অ্যান্ড 2 নাম্বার বলছে হাউ মাচ ওয়ার অ্যাডিশনাল রিসোর্স ইনভেস্টেড ইন প্রিভেনশন অ্যান্ড অ্যাপ্রাইজাল অ্যাক্টিভিটিস
ফ্রম ওয়ান টু নেক্সট, মানে প্রিভেনশন এবং অ্যাপ্রাইজাল কস্টে দ্বিতীয় বছর আমাদের কতটুকু ইনভেস্ট করছে। এখানে একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন করছে হোয়াট রিটার্ন ডিড দিস ইনভেস্টমেন্ট জেনারেট, তাহলে এই ইনভেস্টমেন্ট জন্য কতটুকু রিটার্ন জেনারেট হয়েছে। তো আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্টটা আমরা একটু পরে করব, আগে প্রথম রিকোয়ারমেন্টটা করে আসি। তাহলে কোয়ালিটি কস্ট রিপোর্ট, তাহলে কোয়ালিটি কস্ট রিপোর্টটা যখন করতে হবে তখন যেহেতু এখানে 2 বছর, তাহলে এক বছরের জন্য আমরা 2টা করে দাগ কাটবো। প্রথমটা হচ্ছে টাকা এবং দ্বিতীয়টা হচ্ছে পার্সেন্টেজ। প্রথমটা টাকা, দ্বিতীয়টা কি বলো দেখি, পার্সেন্টেজ। তাহলে 2020 সালের জন্য 2টা, 2021 সালের জন্য কয়টা, 2টা। 2টা। তাহলে প্রথমে প্রিভেনশনাল, অ্যাপ্রাইজাল, ইন্টারনাল ফেইলিওর এবং কি এক্সটার্নাল, কোনটা কার মধ্যে যাবে এটা আমরা অলরেডি পরে ফেলেছি। তারপর আমরা একটু দেখাই ফিল্ড ট্রায়ালটা কার মধ্যে যাবে, এটা প্রিভেনশন। প্রিভেনশন। তাহলে 4,50,000 2020 এর জন্য, 9 লাখ হলো 2021 এর জন্য। তাহলে 4,50,000 এবং 9 লাখ টাকা। তারপরে রিকল কখন করা হয়, এক্সটার্নাল। External cost. রিকলের ক্ষেত্রে 6 লাখ এবং 3 লাখ। তাহলে এই যে এক্সটার্নাল মধ্যে রিকল 6 লাখ টাকা এবং 3 লাখ টাকা। তারপরে হচ্ছে রিইন্সপেকশন কোথায় যাবে, ইন্টারনাল। ইন্টারনাল 3 লাখ 1.5 লাখ। তাহলে এই যে 3 লাখ এবং 1.5 লাখ, ঠিক আছে। তারপরে এখানে প্যাকেজিং ইন্সপেকশন আছে, প্যাকেজিং Appraisal. অ্যাপ্রাইজাল কত, 1,80,000 1,20,000। তাহলে যে 1,80,000 1 লাখ কত 20, ঠিক আছে। এরকম আমরা সব কিন্তু পড়াইছি, তাহলে নতুন করে দেখাইতে হবে আবার। না ভাইয়া। না ভাই। এখন আসেন আমরা টাকাটা কীভাবে বের করব। এই প্রিভেনশন কস্টের 2020 সালে টোটাল টাকা হচ্ছে 5,70,000, 2021 সালে দুইটার যোগ্য হলো 12 লাখ। এখন এই পার্সেন্টেজটা কীভাবে বের করব, ভালো করে খেয়াল করতে হবে। পার্সেন্ট বের করার নিয়ম হচ্ছে যার যার টাকাকে যার পার্সেন্ট বের করবে সেটা থাকবে উপরে, আর নিচে থাকবে কি সেলস। তাহলে 5,70,000 ভাগ হচ্ছে আমাদের সেলস উপরে কত ছিল বলো দেখি, 1,80,00,000 টাকা। 5,70,000 ভাগ 1,80,00,000 ইন্টু 100 সমান সমান 3.17%। বুঝতে পারছেন? জি ভাইয়া। আবার এটার ক্ষেত্রে 12 লাখ ভাগ হচ্ছে 1,80,000 ইন্টু 100 সমান সমান 6.67%। বুঝছি? জি ভাইয়া। এরকম ভাবে অ্যাপ্রাইজাল কস্টও বের করছি, এক্সটার্নাল কস্টও বের করছি, টাকা এবং পার্সেন্ট বের করছি, ইন্টারনাল কস্টের টাকা এবং পার্সেন্ট বের করা হয়েছে। বুঝতে পারছেন কথা? পার্সেন্টেজ বের করা কি আমরা পারবো? পারবো জি ভাইয়া। ভাই। যার যার টাকাকে বলো তো দেখি, যার যার টাকাকে কি দ্বারা ভাগ সেলস করব, দ্বারা ভাগ করব। সেলস Sales দ্বারা দ্বারা ভাগ করে ভাগ করব। 100 সেলস দেব। দ্বারা ভাগ করব। ওকে জি ভাই। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে 2 নাম্বার, তাহলে 1 নাম্বার রিকোয়ারমেন্ট আমরা আশা করি পারবো নাকি। জি। জি ভাই। আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্ট একটু করব। 2 নাম্বার রিকোয়ারমেন্টে বের করতে বলছে অ্যাডিশন, বলছে হাউ মাস কত টাকা হবে অ্যাডিশনাল রিসোর্স ইনভেস্টেড ইন প্রিভেনশনাল অ্যান্ড কি অ্যাপ্রাইজাল অ্যাক্টিভিটিস। তাহলে প্রিভেনশনাল এবং অ্যাপ্রাইজাল অ্যাক্টিভিটি বলো তো দেখি, প্রিভেনশনাল এবং অ্যাপ্রাইজাল অ্যাক্টিভিটিসটা কার মধ্যে পড়ে, এটা কন্ট্রোল কস্টের মধ্যে পড়ে নাকি ফেইলিওর কস্টের মধ্যে কন্ট্রোল পড়ে? কস্ট। কন্ট্রোল কস্টের মধ্যে পড়ে নাকি। জি ভাইয়া। তাহলে আমরা জানি কন্ট্রোল কস্ট সমান সমান কি বলো দেখি, ফেইলিওর কস্ট না। জি। কারণ কন্ট্রোল কস্টটা আমাদের কোয়ালিটি কস্টকে 2টা ভাগে ভাগ করছে, একটা কোয়ালিটি কস্ট আর একটা কি ফেইলিওর কস্ট। তাহলে এটার জন্য আমরা রিকোয়ারমেন্ট 2 লিখছি অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, যেহেতু আমাদের অ্যাডিশনাল হাউ মাস এনে বলছিল যে হাউ মাস অ্যাডিশনাল রিসোর্স ইনভেস্টমেন্ট, অর্থাৎ অতিরিক্তভাবে কত টাকা বিনিয়োগ করতে হবে। তা আমরা অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট সমান সমান লিখছি ইনক্রিজ ইন কন্ট্রোল কস্ট, অর্থাৎ কন্ট্রোল কস্ট কতটুকু ইনক্রিজ হবে। মনে রাখতে হবে সবসময় কন্ট্রোল কস্টটা যত বাড়াবেন ফেইলিওর কস্টটা তত কমতে থাকবে। কথা বুঝতে পারছি? জি। কন্ট্রোল কস্ট জি অর্থাৎ ভাই। ব্যয় যত বাড়াবেন আপনার ত্রুটিটা কি বাড়বে নাকি কমবে? কমবে। কমবে। এটা মনে রাখবেন যে ব্যয় যত বাড়বে অর্থাৎ প্রিভেনশনাল কস্ট এবং অ্যাপ্রাইজাল কস্ট যত বাড়বে ইন্টারনাল ফেইলিওর এবং এক্সটার্নাল ফেইলিওর কস্টটা কি তত কি কমবে। কমবে। ঠিক আছে? তাহলে আমরা অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট সমস্যা লিখছি কন্ট্রোল কস্ট ইনক্রিজ ইন কি কন্ট্রোল কস্ট। তাহলে কন্ট্রোল কস্ট ইনক্রিজটা আমরা কীভাবে করবো দেখেন, কন্ট্রোল কস্টের মধ্যে আমাদের 2টা জিনিস যায়, কী কী যায় বলো দেখি।
প্রিভেনশন কস্ট আর অ্যাপ্রেজাল কস্ট। ওকে, তাহলে দেখেন এখানে কন্ট্রোল কস্ট ইনক্রিজ আমরা বের করছি কিভাবে। প্রথম বছরে এটা আমরা প্রথম দিব 2021 সাল, এরপর 2020, মানে 2020 এবং 2021-এর মধ্যে যেটা বড় বড়টা আগে দিতে হবে। তাই দেখেন আমাদের 2020 সালে প্রিভেনশন কস্ট ছিল 5,70,000, আর এখানে ছিল অ্যাপ্রাইজাল কস্ট ছিল কত, 3,30,000। 3,30,000। তাহলে এই দুইটা মিলে কত টাকা হয়, 6 লাখ, আর 6 আর 3 কত, 9 লাখ। আর 2021 সালে 12 লাখ আর 3,60,000, এই দুইটা মিলে কত হবে, 15 লক্ষ কত, 60। তাহলে 2020 এবং 21-এর মধ্যে কোনটা বড়, 20 বড় না 21 বড়? 21 বড়। 21 বড় টাকাটা ভাইয়া। আগে দিব আমরা, ঠিক আছে। তাহলে 21-এর কি 12 লাখের সাথে কত যোগ করবো বলো দেখি, 3,60,000। তাহলে যে 12 লাখ প্লাস 3,60,000 সমান সমান 15,60,000 মাইনাস এই 16 টাকাটা 5,70,000 প্লাস 3 লক্ষ কত, 30। তাহলে 5,70,000 প্লাস 3 লক্ষ 30 সমান সমান 9 লাখ। এই দুইটার পার্থক্য হচ্ছে 6 লক্ষ কত, 60,000। তাহলে কন্ট্রোল কস্টটা প্রথম বছর থেকে দ্বিতীয় বছরে কতটুকু বাড়াইছে, 6,60,000। 6,60,000 টাকা বাড়ছে। তাহলে 6,60,000 টাকা যদি কন্ট্রোল কস্টটা বাড়ে, তাহলে ফেইলিওর কস্ট কি কমবে না বাড়বে বলো দেখি? কমবে। 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 অ্যান্ড ফেইলিওর কস্টটা, তাহলে ফেইলিওর কস্টের মধ্যে ইন্টারনাল এবং এক্সটার্নাল, তাহলে ফেইলিওর কস্ট ইন্টারনাল মধ্যে 7,35,000 আর এখানে কত 19 লাখ কত, 65। 19 লাখ এই দুইটা মিলে কত হয়, 65,000। তাহলে এখানে 65 আর এখানে 35, তাহলে 1 লাখ, তাহলে 20 লাখ, 20 লাখ আর সাথে 27 লাখ নাকি, 27 লাখ। 27 লাখ আর 2,55,000 আর কত 11 লক্ষ কত, 85। তাহলে এখানে অবশ্যই 13 লাখ 14 লাখ টাকার মধ্যে কাছাকাছি হবে। তাহলে কোনটা বড়, 20-এরটা বড় নাকি 21-এরটা বলো? 20-এরটা। তাহলে 20-এর টাকা দিব। তাহলে এখানে লিখছি 7,50,000 প্লাস 19 লাখ 60 সমান সমান 27 লাখ, আর 2,55,000 প্লাস 11 লক্ষ 85 সমান সমান কত, 14 লক্ষ 40। তাহলে এই দুইটা ডিফারেন্স আছে 12 লক্ষ কত, 60। তাই দেখেন মাত্র 6,60,000 টাকা ব্যয় যদি আপনি বাড়ান, তাহলে ফেইলিওর কস্টটা কতটুকু হ্রাস পাবে, 12,60,000। 12 লক্ষ এই 60। ফেইলিওর কস্ট 12,60,000 টাকা কমা মানে হচ্ছে প্রফিট হওয়া, ঠিক আছে। তার মানে 6,60,000 টাকা বিনিয়োগ করে আপনি কত টাকা বেনিফিট, ইনভেস্টমেন্ট বেনিফিট পাইতেছেন, 12,60,000। 12 লক্ষ 60,000। দেখছেন? তাহলে মনে রাখবেন সবসময়ই প্রিভেনশন কস্ট এবং অ্যাপ্রাইজাল কস্টের মধ্যে আপনি বিনিয়োগ যত বাড়াবেন, তত ইন্টারনাল এবং এক্সটার্নাল কস্টের এটা কি তত হ্রাস পাবে। কমবে। আর এগুলা হ্রাস পাওয়া মানে কি আলটিমেটলি কি প্রফিট বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমরা এটা কমেন্ট লিখছি, এই টাকা 12,000 টাকা বেনিফিটেড, 12,60,000 টাকা বেনিফিটেড। তাহলে 12,60,000 টাকা বেনিফিট পাবে কত টাকা বিনিয়োগ করলে, 6,60,000। 6,60,000। পরের টাকা 6,60,000 টাকা ইনভেস্ট, অর্থাৎ 6,60,000 টাকা যদি বিনিয়োগ করা হয়, তাহলে 12,60,000 টাকা সে কি পাবে বলো দেখি, বেনিফিট পাবে। লাভ পাবে। বুঝতে পারছি? জি ভাইয়া। তাহলে বেসিক কোশ্চেন 2 ক্লিয়ার? জি। জি ভাইয়া। তাহলে এখন আমরা বেসিক কোশ্চেন 3 নাম্বারটা একটু দেখাই নাকি। বেসিক কোশ্চেন 3 2015 সালে পার্সের 16 নম্বর প্রশ্ন আসছিল। তো এখানে আমাদের এই আগের অঙ্কের মতো এখানে আমাদের কিছু আইটেম দিয়ে আছে, আর 2015 2014 সালে টাকা দিয়ে আছে। তাহলে এই আইটেমগুলি কোনটা কার মধ্যে যাবে এটা ধরাটা হলো আমাদের আসল জিনিস। প্রথমে আছে রেভিনিউ, এই রেভিনিউ মানে হচ্ছে সেলস। রেভিনিউ মানে কি, সেলস। Sales। এই সেলসটা কোথাও যাবে না, পার্সেন্ট বের করার ক্ষেত্রে কাজে লাগবে নাকি। জি ভাই। এরপর আমাদের আছে ইন্সপেকশন অফ প্রোডাকশন। তাহলে ইন্সপেকশনটা কখন করা অ্যাপ্রাইজাল হয়, কস্ট চলাকালীন, উৎপাদন তার মানে এটা চলাকালীন। কোন কস্টে যাবে বলো দেখি, অ্যাপ্রাইজাল কস্ট অ্যাপ্রাইজাল। স্ক্যাপটা কোথায় যায়, ইন্টারনাল। ইন্টারনাল। ডিজাইন ইঞ্জিনিয়ারিংটা ইন্টারনাল কস্ট প্রিভেনশন। প্রিভেনশন। কস্ট অফ রিটার্ন গুড, রিটার্নটা কখন আসে, বিক্রয় উৎপাদনের পরে নাকি ক্রয় করার পরে বলো দেখি। এক্সটার্নাল। হ্যাঁ, External। এক্সটার্নালের মধ্যে যাবে, গুড। কারণ ভোক্তার কাছে পৌঁছানোর পরে ত্রুটি থাকার পরেই তো এটা রিটার্ন দেয় নাকি। প্রোডাক্ট রিটেস্টিং ভাই। ইকুইপমেন্ট, তাহলে প্রোডাক্ট রিটেস্টিং করছে, তাহলে প্রোডাক্ট টেস্টিং Internal। করছে, সরি প্রোডাক্ট রিটেস্টিং না, শুধু টেস্ট করছে। তাহলে টেস্টটা কখন করে, উৎপাদন চলাকালীন সময়ে, অ্যাপ্রাইজাল। তাহলে অ্যাপ্রাইজাল। আর যদি এখানে বলতো Appraisal। প্রোডাক্ট রিটেস্টিং ইকুইপমেন্ট, তাহলে সেটা কিসে গেত, ইন্টারনাল। ইন্টারনাল। কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাই। এবার কাস্টমার সাপোর্টস,
তাহলে কাস্টমার সাপোর্টটা কখন দেওয়া হয়? ভোক্তার কাছে পৌঁছানোর পরে ওরা সাপোর্ট দেওয়া হয়, তার মানে কি কস্টের মধ্যে পড়বে? এক্সটার্নাল External. এক্সটার্নাল। রিওয়ার্কটা কখন করা হয়? ইন্টারনাল ইন্টারনাল। Internal. প্রিভেন্টিভ ইকুইপমেন্ট মেইনটেন্স, প্রিভেন্টিভ লেখা আছে তার মানে প্রিভেনশন কস্টের মধ্যে, ঠিক আছে? এরপরে জি ভাই। প্রোডাক্ট লায়াবিলিটি ক্লেম, ক্লেমটা কখন করে বলো দেখি? পণ্যটা ভোক্তার কাছে পৌঁছানোর পর, অর্থাৎ ক্রেতার কাছে পৌঁছানোর পরে ক্লেমটা করে নাকি? তাহলে এটা কার মধ্যে যাবে? External. এক্সটার্নালের মধ্যে যাবে। ইনকামিং ম্যাটেরিয়াল ইন্সপেকশন, তাহলে ইন্সপেকশনটা কখন করা হয়? উৎপাদন চলাকালীন সময়। Appraisal cost. অ্যাপ্রাইজাল কস্ট ব্রেকডাউন মেইনটেন, ব্রেকডাউন মেইনটেনটা কখন করা হয়? এক্সটার্নাল Internal. ইন্টারনালে। প্রোডাক্ট টেস্টিং লেবার, ওই যে প্রোডাক্ট টেস্টিং এর লেবার, টেস্টিংটা কখন করা হয়? উৎপাদন চলাকালীন সময়, তার মানে কিসের মধ্যে? অ্যাপ্রাইজাল cost. অ্যাপ্রাইজাল। ট্রেনিংটা কখন করা হয়? ট্রেনিংটা উৎপাদনের External. পূর্বে। হাই, এক্সটার্নাল কেন? Oh, no, sorry ভাইয়া। ট্রেনিং, যে কোনো কিছু ট্রেনিং উৎপাদন Prevention. করার পূর্বে ট্রেনিং দেয়, তারপর একটা প্রোডাক্ট করে নাকি? তাহলে ট্রেনিংটা কিসে জি যাবে? ভাইয়া। Prevention. প্রিভেনশন প্রিভেনশন। ওয়ারেন্টি রিপেয়ারটা, ওয়ারেন্টিটা কার সাথে রিলেটেড? External. এক্সটার্নালের সাথে রিলেটেড, গুড। আর সাপ্লায়ার ইভালুয়েশন, অর্থাৎ যে সাপ্লাই দেয় তাকে মূল্যায়ন করা হয়, সাপ্লাইটা মূল্যায়ন করা হয়। যে কোনো কিছু মূল্যায়ন করলে যদি এটা সাকসেসফুল হয় তাহলে সেটা কি প্রোডাকশনে পাঠায়, তাহলে এটা কার মধ্যে যাবে? সাপ্লাই ইভালুয়েশন মানে কি? সরবরাহকারী কি মূল্যায়ন করা, সরবরাহকারী প্রথমে মূল্যায়ন করবে যে এটা কি ভালো ভালো পণ্য দেয় নাকি খারাপ পণ্য দেয়, ওটা যদি পাস করে তারপর এটা প্রোডাক্টে যায় নাকি? তাহলে কোন কষ্টে যাবে এটা বলো দেখি? Appraisal cost. প্রোডাক্টের চলাকালীন সময় নাকি উৎপাদনের পরে নাকি উৎপাদনের পূর্বে? চলাকালীন সময় ভাইয়া। চলাকালীন সময় দিলে তুমি ইভালুয়েশন করে কি করবা? সাপ্লাই ইভালুয়েশন মানে সরবরাহকারী যে পণ্য দেয় সেটা মূল্যায়ন করা হয়, উৎপাদনের পূর্বে মূল্যায়ন করে যদি সাকসেসফুল হয় তাহলে সেটা উৎপাদনে নেয়, ঠিক আছে? তার মানে সাপ্লাই ইভালুয়েশনটা কার মধ্যে পড়বে? প্রিভেনশন প্রিভেনশন কস্টের মধ্যে পড়বে। কথা বুঝতে পারছি? জি ভাইয়া ওকে, তাহলে এখানে যে জি কয়টা ভাই। আইটেম আছে প্রত্যেকটা আইটেম আমি বুঝিয়ে দিলাম। এখন আপনাদের রিকোয়ারমেন্ট 1 এবং 2 নাম্বার মিলাই আপনাদের বলছে যে ক্লাসিফাই দ্য কস্ট আইটেম ইন দ্য টেবিল ইনটু প্রিভেনশন, অ্যাপ্রাইজাল, ইন্টারনাল অর এক্সটার্নাল ফেইলর ক্যাটাগরি। আর 2 নম্বর হচ্ছে ক্যালকুলেট দ্য পার্সেন্ট অফ ইচ ক্যাটাগরি কোয়ালিটি কস্ট টু রেভিনিউ ইন 2014 এবং 2015। তাহলে প্রিভেনশন কস্ট, অ্যাপ্রাইজাল, ইন্টারনাল এবং এক্সটার্নাল কস্টের পার্সেন্ট বের করতে হবে। তাহলে পার্সেন্ট বের করি কিভাবে? প্রিভেনশন কস্টে মোট টাকাকে কি দ্বারা ভাগ করি? সেলস দ্বারা। এখন আমাদের তো প্রশ্নে Sales সেলস দ্বারা মানে ভাগ কি করি। দিয়ে আছে বলো দেখি? রেভিনিউ দিয়ে আছে। রেভিনিউ তাহলে আমি একটা দেখাই, যেমন এই যে প্রিভেনশন কস্টের মধ্যে 4টা আছে, এই 4টার যোগফল হচ্ছে 500 টাকা। তাহলে 500 ভাগ 2015 সালে রিভিউ দিয়ে আছে কত? 15,000 ইন্টু 100 সমান সমান 3.33, ঠিক আছে? জি। তাহলে কোন কস্টটা কার মধ্যে এগুলো পড়াইছি, এখন আপনারা এটা করতে পারবেন? জি ভাইয়া। জি ভাইয়া পারবেন তো? জি ওকে, ঠিক আছে। তাহলে জি। এই বেসিক কোশ্চেন 3 নাম্বারটা আপনাদের বাসার কাজ থাকবে। আর এই বেসিক কোশ্চেন 3 নাম্বার অঙ্কের হুবহুব অঙ্কটা আছে 2022 সালের অঙ্কটা। বেসিক কোশ্চেন এই যে রিসেন্ট কোশ্চেনে, সরি নাও টু ইউর সেলফের মধ্যে এই যে 2 নাম্বার অঙ্কটা, যেটা 2022 সালে পার্সিয়ের 15 নম্বর প্রশ্ন ছিল, ঠিক আছে? এই সেম আইটেম দিয়ে আছে, আগের অঙ্কের থেকে 2-1টা আইটেম কি দিয়ে আছে বলো দেখি? কম দিয়ে আছে, ঠিক আছে? আমি একবার একটু পরে দেই, বলেন যে দেখি এই রেভিনিউ মানে সেলস, এটা বাদ। ইন্সপেকশন অফ প্রোডাকশন এটা কোথায় যাবে? Appraisal cost. Appraisal ভাইয়া। অ্যাপ্রাইজাল কস্ট। 2 নাম্বারটা ডিজাইন ইঞ্জিনিয়ারিংটা কোথায় যাবে? প্রিভেনশন Prevention. প্রোডাক্ট টেস্টিং ইকুইপমেন্ট টেস্টিং করা হয়, Appraisal. Appraisal cost. অ্যাপ্রাইজাল। কাস্টমার সাপোর্টটা কখন? External. এক্সটার্নাল। রিওয়ার্ক কস্টটা ইন্টারনাল ইন্টারনাল। Internal. প্রিভেন্টিভ ইকুইপমেন্ট মেইনটেন্স ওটা প্রিভেনশনে লেখা। প্রোডাক্ট লায়াবিলিটি ক্লেম, ক্লেমটা কখন করে? পণ্য হাতে পাওয়ার পরে। এক্সটার্নাল এক্সটার্নাল। ব্রেকডাউন মেইনটেন, এক্সটার্নাল ইন্টারনাল ব্রেকডাউন Internal ভাইয়া। ব্রেকডাউন মেইনটেনটা ইন্টারনালে। প্রোডাক্ট Internal. টেস্টিং লেবার, Appraisal. অ্যাপ্রাইজাল। ট্রেনিংটা উৎপাদনের পূর্বে ট্রেনিং করা হয়, Prevention. প্রিভেনশন। Prevention. ওয়ারেন্টি রিপেয়ারটা External. এক্সটার্নাল তাহলে একই জিনিস বের করতে বলছে, পারবো না? জি ভাইয়া জি ভাই।
তাহলে যতটুকু পড়লাম এটুকু আপনাদের বাসায় কাজ থাকবে। আগামী ক্লাসে আমরা বেসিক কোশ্চেন 4 দিয়ে শুরু করব। ওকে, জি ভাই। তাহলে যতটুকু পড়লাম ততটুকুই বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। জি। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত থাকবে।